স্বাস্থ্য কথাটি খুব ছোট্ট, কিন্তু তার গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আমরা ভুলে যাই নিজের শরীরকে সুস্থ রাখতে, নিজের মনকে সুস্থ রাখতে। আর সেই বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্যেই প্রতি বছর 7ই এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস কেন পালন করা হয়, এই দিনটির গুরুত্ব কী এবং সুস্থ থাকার চাবিকাঠি কী তা জানার জন্য আজ আমরা কথা বলবো কয়েকজন বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে। স্বাস্থ্য নিয়ে যখন আমরা কথা বলছি তখন আগে বুঝতে হবে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কেন পালন করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জনা গোস্বামী, বিশিষ্ট ফিজিশিয়ান। ম্যাডাম, এই যে বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর 7ই এপ্রিল পালন করা হয়, এই দিনটি কেন পালন করা হয় এবং এই পালনের মাধ্যমে মানুষকে কতটা সচেতন করা যাচ্ছে? বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে আমরা পালন করে থাকি 7ই এপ্রিল, যেটা আপনি বললেন এক্ষুনি। এবং এটার মাধ্যমে ধরুন না, একটা দিন আমরা আমাদের স্বাস্থ্যের জন্য আমরা নিয়োজিত করতে চাই, এটাই বলতে পারেন এটার তাৎপর্য। এবং এটার থ্রুতে আমরা অনেক মানুষের, অনেক স্টেটা, অনেক লোকের কাছে পৌঁছতে পারি। ওদের স্বাস্থ্য নিয়ে সমানভাবে কী করে এগিয়ে যাওয়া যায়, কী করে ওদের স্বাস্থ্য উন্নত করা যায়, সেটারই একটা প্রচেষ্টার নাম ওয়ার্ল্ড হেলথ ডে। যেমন ধরুন না, কোনো বিশিষ্ট লোকের জন্মদিন আমরা পালন করি, সেই দিনে ওনাকেই আমরা উৎসর্গ করি আমাদের সময়টা, মানে ওনার কথা মনে করা হয়। তেমনি স্বাস্থ্যের কথা মনে করে একটা দিন উদযাপন করা হয় ওয়ার্ল্ড হেলথ ডে, 7th এপ্রিল প্রত্যেক বছর। ওকে, টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স, মানে এই একটা থিমকে সামনে রেখে এই বছরের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। এর তাৎপর্য কী, কেন এই থিমকে সামনে রাখা হচ্ছে? এর তাৎপর্য বলতে পারেন টুগেদার ফর হেলথ, শুধু মানব বা মানুষ জাতির স্বাস্থ্য নিয়ে নয়, আমরা পুরো এনভায়রনমেন্ট যেখানে আমরা বসবাস করছি, যেখানে আমরা সবাই বেড়ে উঠছি, এখানে গাছপালা যেমন ইম্পর্ট্যান্ট, পশু পাখি, সবাইকে নিয়েই যাতে আমরা স্বাস্থ্যসম্মত এবং উন্নত হতে পারি, সেটা এই বছরের থিম রাখা হয়েছে। এবং স্ট্যান্ড উইথ সায়েন্স, মানে সায়েন্সের যে এভিডেন্স বেসড, আমাদের বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন স্তরের সায়েন্টিস্ট রিসার্চ করে এভিডেন্স দিয়ে স্বাস্থ্যের উন্নতির কথা লিখেছেন, এবং উন্নতির অনেকগুলো পদ্ধতি বার করা হয়েছে এভিডেন্স বেসড। সেগুলোর সঙ্গে নিয়ে চলার, শুধু অনেক সময় থাকে অনেক মিথোলজি আমাদের মনে, আমাদের অনেক ভুল ধারণা থাকে, সেগুলোকে দূরে সরিয়ে রেখে এভিডেন্স বেসড মেডিসিন নিয়ে এগিয়ে যাওয়া। এবং এইভাবে আমাদের, শুধু আমাদের নয়, আমাদের পারিপার্শ্ব এনভায়রনমেন্টকে হেলদি রাখার যে থিমটা এই বছরের, এটাই থিম বলে আমার মনে হচ্ছে, টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স। রোগ প্রতিরোধে প্রতিনিয়ত চেক আপ কতটা প্রয়োজন জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর, পালমোনোলজি ডিপার্টমেন্টে, ডক্টর কুমারজিৎ সিনহা। স্যার, এই প্রতিনিয়ত যে কোনো রোগ প্রতিরোধের রেগুলার চেক আপ কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, রেগুলার চেক আপ আমাদের বিভিন্ন শারীরিক সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পেয়েছি, বিভিন্ন ধরনের আমাদের জীবনশৈলীর পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন অন্যান্য পরিবর্তনের ফলে বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজ আমরা বলি, সেগুলি প্রতিনিয়ত দেখা যাচ্ছে। তো সেই জন্য এটা চেক আপ যদি হয় তাহলে আর্লি ডিটেকশন হবে। অ্যাটলিস্ট আমরা অনেকগুলি ডিজিজ, যেগুলি ক্রনিক ডিজিজ, সেগুলি আর্লি ডিটেকশনের ফলে তাড়াতাড়ি কিউরও হয়ে যেতে পারে। স্যার, এই যে আগামী পৃথিবীতে, মানে আমরা দেখছি প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সমস্যাগুলো তৈরি হচ্ছে, তো আগামী পৃথিবীতে কী ধরনের রোগের ঝুঁকি বাড়ছে? দেখুন, অ্যাকচুয়ালি যে বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, আমাদের যে বিভিন্ন যে রোগ বা বিভিন্ন যে ডিজিজ আছে, সেগুলি মেইনলি এখন দেখা যাচ্ছে যে বায়ু দূষণ, তারপর জল দূষণ ইত্যাদি বিভিন্ন এবং জীবনশৈলীজনিত রোগগুলি মোটামুটি বেশি, যেরকম ডায়াবেটিক, কোলেস্টেরল অথবা ফুসফুসজনিত রোগ যে সমস্যা আছে। আমি একজন রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট, সেই জন্য আমি যে বায়ু দূষণের ফলে যে বিভিন্ন ফুসফুস দূষণ বা ফুসফুসের রোগ বৃদ্ধি পাচ্ছে, সেটা ব্যাপারে আমি বেশি গুরুত্ব দেব। যে আমাদের যে AQI ইন্ডেক্স বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এখন দিল্লির যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ওটার কাছাকাছি চলে এসছে। সেই জন্য আপনি দেখবেন বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ, বিভিন্ন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং COPD, যেগুলি ক্রনিক ডিজিজ, বা ধরুন প্রচুর পরিমাণে আমরা লাং ক্যান্সারের ইনসিডেন্স দেখা যাচ্ছে। তো এগুলি অনেকটা বায়ু দূষণের ফলেই বা পরিবেশ দূষণের ফলে এগুলি দেখা যাচ্ছে। স্যার, এই যে আমরা বলি যে সব
চিকিৎসকরাই সবসময় দায়িত্ব নিচ্ছেন সমাজকে সুস্থ রাখার বা সবাইকে সুস্থ রাখার, শুধু চিকিৎসক নয়, আপনাদের গোটা ফ্র্যাটার্নিটি এই দায়িত্ব নিচ্ছেন। কিন্তু সুস্থ বা রোগমুক্ত সমাজ গড়ে তুলতে বা মানে মানুষদের রোগমুক্ত রাখতে মানুষের বা জনগণের কী ধরনের ভূমিকা, সমাজের কী ধরনের ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? একটা তো অ্যাওয়ারনেস দরকারই, সঙ্গে নিয়মিত শরীর চর্চা, মোবাইলের স্ক্রিন টাইমিং কমিয়ে আনা। একটা বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে মানে আমাদের যারা যুবক যুবতীরা আছে তারা 3 থেকে 4 ঘন্টা মোবাইল স্ক্রিনিং টাইম মানে হচ্ছে বা ব্যবহার করছে, সেগুলি কমিয়ে আনা এবং কম শর্করা বিশিষ্ট, কম কোলেস্ট্রল বিশিষ্ট বা কম নুনযুক্ত খাবার খাওয়া এবং যতটুকু দরকার ততটুকুই খাওয়া, ফাস্টফুড কম খাওয়া বা ব্যবহার করা। তো সেইভাবে আমরা অনেকটা বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ থেকে রক্ষা পেতে পারি। বিশ্ব স্বাস্থ্য দিবস যখন পালন করা হচ্ছে তখন আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রোগী এবং চিকিৎসকের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক কেমন হওয়া উচিত এবং আরও নানান বৃত্তান্ত নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর শঙ্কর দেবরয়। স্যার, এই যে রোগী এবং চিকিৎসকের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং চিকিৎসার ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ স্যার? আসলে ডাক্তার এবং পেশেন্টের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং তার গুরুত্ব অপরিসীম। কেননা ডাক্তার এবং পেশেন্টের সম্পর্ক যদি ভালো হয় এবং সুস্থ এবং স্বাভাবিক হয়, ট্রান্সপারেন্সি থাকে, তাহলে পেশেন্ট কিন্তু মন খুলে ওর প্রবলেমটা বলতে পারে। আর ওর ডাক্তারের প্রতি একটা নির্ভরতা বা একটা বিশ্বাস জাগে, যার ফলে ডাক্তারও সুবিধা পায় ডায়াগনোসিসে পৌঁছাতে এবং কাউন্সেলিংয়ে, ডিসিশন মেকিংয়ে পেশেন্টকেও ইনভলভ করতে। শুধু তাই নয়, রিলেশনটা ভালো থাকলে হয় কি, আমরা যা যা বললাম, কিছু কিছু ওষুধের বাইরে কিছু ইনস্ট্রাকশন থাকে, এগুলো ভালো করে ফলো করে এবং ফলো আপটাও ভালো হয় এবং আলটিমেটলি ট্রিটমেন্ট যে রেজাল্টটা খুব দারুণ হয়। স্যার, এই যে সম্পর্কটা ডাক্তার এবং রোগীদের মধ্যে সম্পর্কটা, এটাকে আরও উন্নত করার জন্যে কি করা যেতে পারে, আপনার কি সাজেশন? এটাকে উন্নত করার জন্য প্রথমে আমি যা বলবো, আমাদের ডাক্তারবাবুদের একটু সময় দিতে হবে পেশেন্টের কথা শোনার জন্যে। পেশেন্ট যা বলবে তা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ডায়াগনোসিস যা হবে পেশেন্টকে বলতে হবে, নেচার অফ ডিজিজ বা ট্রিটমেন্ট অপশনগুলো কী কী আছে, অপশনগুলো পেশেন্টকে বোঝাতে হবে। আপনার এটা হয়েছে, এটার জন্য এই ট্রিটমেন্ট আছে, এবার আপনার কোনটা দরকার। কাউন্সেলিং, সাম শর্ট অফ কাউন্সেলিংটা একটু বাড়াতে হবে, সময় দিতে হবে। এবং অপারেশনের পরে কমপ্লিকেশন হতে পারে, ফেলিওর রেট আছে, তো ওইগুলো আগে থেকে পেশেন্টকে বলতে হবে। তো বললে হয় কি, পেশেন্ট আর মিসআন্ডারস্ট্যান্ডিং করে না। কেননা সাধারণত পেশেন্ট একটা আশা নিয়ে আসে, ডাক্তারের কাছে পৌঁছালাম, সে যে স্টেজেই হোক, টার্মিনাল স্টেজেই হোক, কমপ্লিকেটেড কেসই হোক বা সাধারণ কেসই হোক, কেস উপর ভিত্তি করে কিন্তু আউটকামটা হয়। এবার আমি যদি না বলি, দেখুন আপনি কিন্তু দেরি করে এসেছেন বা আপনার ডিজিজটা একটু কমপ্লিকেটেড বা লেট স্টেজ, তাহলে কিন্তু পেশেন্ট বুঝে যায়, আরে আমার ভালো হওয়ার সম্ভাবনাটা বোধহয় একটু কম, আগে থেকে বুঝে যায়। তো সেই কাউন্সেলিংটা যদি গ্যাপ থেকে যায়, পেশেন্টকে যদি আমি নাই বললাম খুলে যে আপনার আউটকাম এরকম হতে পারে, যেটাকে আমরা প্রগনোসিস বলে থাকি, তাহলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো ওখানে আমাকে সার্জারির কমপ্লিকেশন এবং আউটকাম এবং পসিবল ফেলিওর এগুলো বলতে হবে। স্যার, এই যে আপনার ডিপার্টমেন্টে বিশেষ করে অর্থোপেডিক্সে পেইন কিলারের একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আর অ্যান্টিবায়োটিক তো সব জায়গাতেই আছে। সো এখন ওভার দ্য কাউন্টার এই যে পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক্স নেওয়ার যে একটা প্রবণতা, সেটা চিকিৎসার জন্য কতটা মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে আজকের পৃথিবীতে? এটা আসলে আমাদের দেশে তো বটেই, আমাদের রাজ্যে তো বটেই এবং ভারতবর্ষে একটা বিশাল একটা সমস্যা। আমি জানি না অন্য কোনো রাজ্যে রেস্ট্রিকশন আছে কি না, তবে বিদেশে, বিশেষ করে আমেরিকায় আমি যতটুকু শুনেছি, ওখানে কিন্তু সাংঘাতিক রেস্ট্রিকশন এবং ডাক্তার দেখাতেও খুব রেস্ট্রিকশন থাকে এবং ওষুধ তো পাওয়ার কথাই না। তা আমাদের এখানে খুল্লা বিক্রি হচ্ছে ওভার দ্য কাউন্টার পেন কিলার এবং অ্যান্টিবায়োটিক। সবচেয়ে মারাত্মক হচ্ছে অ্যাসিডিটি ট্যাবলেটগুলো, এগুলো রেগুলার বেসিসে কিনে খাচ্ছে। এতে হচ্ছে কি, আমরা জানি পেন কিলার কিডনির জন্য কতটুকু মানে মারাত্মক এবং লিভারের জন্য এবং স্টোমাকের জন্য আলসার করতে পারে। তো পেশেন্ট জানে না, এগুলো না জেনে একটু ব্যথা হলো তো কিনে খেলো। তো যার জন্য আমার মনে হয়, সেটা আমার ব্যক্তিগত ধারণা, আজকাল কিন্তু ক্রিয়াটিনিন লেভেল হাই অনেক ক্ষেত্রেই বেশি।
এবং ডায়ালাইসিসের সংখ্যাও দিনে দিনে বেড়ে যাচ্ছে। তো এবং দ্বিতীয়ত এই অ্যান্টিবায়োটিকের প্রতি পেন কিলারের প্রতি একটা নেশা বা আসক্তি এসে যাচ্ছে, পেন কিলার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে অ্যান্টিবায়োটিকের কথা যদি আমি বলি, দেখুন অ্যান্টিবায়োটিক কিন্তু একটা নির্দিষ্ট কোর্স আছে এবং নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট রোগের জন্য বা ইনফেকশনের জন্য দেওয়া হয়। এবার কিন্তু ফার্মাসিস্ট যিনি আছেন উনি কিন্তু নাও জানতে পারেন যে আপনার যা হয়েছে তার জন্য এই অ্যান্টিবায়োটিকটা দরকার, উনি একটা অন্য অ্যান্টিবায়োটিক দিতেই পারেন, ওনার বিজনেস এটা, আর আপনি যাচ্ছেন একটু ওষুধ নিতে, উনি আপনার সহায়তা করতে আপনাকে দিতেই পারেন, কিন্তু সেটা যদি সঠিক ডোজে না খান, সঠিক অ্যান্টিবায়োটিক যদি না খান, তাহলে আপনার শরীরের যে বীজাণুগুলো আছে ওগুলোর মধ্যে রেসিস্ট্যান্ট গ্রো করবে। তো ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিকটা আপনার আর কোনো কাজে আসবে না। তো তার জন্যে আজকাল আমরা দেখবেন প্রাথমিক লেভেলের যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো আমরা যদি দিই এগুলো কাজ করে না, এবং আলটিমেটলি কস্টলি এবং হায়ার এবং টার্মিনাল স্টেজে যেগুলো দেওয়া হয়, যেগুলো দেওয়া উচিত নয়, ওগুলোতে যেতে হচ্ছে। কারণ কি? রেজিস্ট্যান্ট গ্রো হয়ে যাচ্ছে। স্যার, এই যে ভবিষ্যতের চিকিৎসা আপনি কিভাবে দেখছেন? চিকিৎসা কি প্রযুক্তি নির্ভর হবে বেশি, নাকি মানবিক দৃষ্টিভঙ্গিটাও এখানে গুরুত্ব পাবে? দেখুন, প্রযুক্তি তো মানুষই বানাচ্ছে। হ্যাঁ, হয়তোবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিশাল একটা রোল রাখবে, বা টেলিমেডিসিন এখনও চলছে, টেলিসার্জারি চলছে এবং রোবোটিক সার্জারি চলছে। এগুলো হয়তোবা প্রোগ্রামিং করে দিলে ওরা করবে, কিন্তু মানবিক যেটা মানবিকতা বা হিউম্যান টাচ বা পার্সোনালাইজেশন অফ ট্রিটমেন্ট, যেমন ধরুন একটা গরিব পেশেন্ট এলো, রোবট কিন্তু গরিব ধনী দেখবে না, এটা তাকে যে ওষুধটা ওই রোগের জন্য দেওয়া হয়েছে বা যে সার্জারিটা প্রেসক্রাইব করা হয়েছে ওটাই বলে দেবে। কিন্তু আমরা অ্যাজ এ হিউম্যান বিইং আমরা যখন পেশেন্টকে ডিল করব, তার ইকোনমিক স্ট্যাটাস, তার সামর্থ্য আছে কি না, সেগুলো সামগ্রিক বিবেচনা করে এটা উইথ এমপ্যাথি, সিম্প্যাথি আমরা কিন্তু ট্রিটমেন্টটা কাস্টমাইজ বা পার্সোনালাইজ করতে পারবো, যেটা মেশিন পারবে না। তো কাজেই মেশিন যতই আসুক, হিউম্যান টাচ এবং আমাদের যে কী বলবো এটাকে ফ্লেক্সিবিলিটি, সেটা কিন্তু মেশিনের দ্বারা হবে না। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অনিন্দ্য সুন্দর ত্রিবেদী। স্যার, বর্তমান স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বলে আপনি মনে করেন, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে কী করা প্রয়োজন বলে আপনি মনে করেন স্যার? বর্তমান স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় চ্যালেঞ্জ হচ্ছে পেশেন্ট এডুকেশন। সেটা অনেকটা ক্ষেত্রেই মানুষের মধ্যে এখনও সেভাবে প্রস্ফুটিত হয়নি। আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন রোগের সমাধান বা কিভাবে ট্রিটমেন্ট হয় সেটার ব্যাপারে অবজ্ঞ নই, এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময়ই সঠিক সময়ে স্বাস্থ্যসেবাটাকে নেই না। অনেক সময় আমরা সময়টাকে অবহেলা করি। বিশেষ করে আমি যেই ফিল্ডে আছি, হার্টের ফিল্ড, সেখানে সময় খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে হার্টের সমস্যা যখন হয়, পেশেন্টরা যখন 2 দিন 3 দিন 5 দিন পরে আসে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্টের মাধ্যমে ওদের সুস্থ করার অবকাশগুলো অনেকটাই লাঘব হয়। তো সেটা যদি ওরা প্রপার টাইমে এবং খুব ত্বরান্বিতভাবে স্বাস্থ্যক্ষেত্রে সেবা নেয়, সেই ক্ষেত্রে ওদের ট্রিটমেন্টটা অনেকটাই বেটার হয়। সেই জন্য পেশেন্ট এডুকেশান এবং ট্রিটমেন্টের পরে পেশেন্টের যে মেনটেনেন্স অফ থেরাপি, মানে ওষুধপত্র টাইম টু টাইম খাওয়া, সবসময় মেনে চলা, সেই জিনিসটাও একটা ঘাটতি রয়েছে। বিশেষ করে আমরা এখন যেই পেশেন্টগুলো পাচ্ছি, তারা উত্তরোত্তর আমরা পাচ্ছি খুব ইয়াঙ্গার জেনারেশন, যারা হার্ট এবং অন্যান্য সমস্যায় ভুগছেন। তাদের ক্ষেত্রে কি হয়, তাদের কমপ্লায়েন্স যেটাকে বলে, যে টাইম টু টাইম ওষুধগুলো খাওয়া, লাইফস্টাইল মেনটেন করা, সেটা 6 মাস 1 বছরের মধ্যেই তারা ভুলে বসে। তো তখনই আবার তারা রোগাক্রান্ত হয়। তো সেই জন্য মানে টাইম মেনটেনেন্স করা, পেশেন্ট এডুকেশান, সেই পার্টটাকে আমরা হাইলাইট করতে চাই। এবং সায়েন্টিফিক ওয়েতে, যেটা আমাদের এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেরও যেটা মোটো, যে আমরা হেলথের সঙ্গে তো আছি, কিন্তু স্ট্যান্ড উইথ সায়েন্স, যে এভিডেন্স বেসড মেডিসিন, সেটার মাধ্যমে আমরা চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব, সেটাকে আমরা গুরুত্ব দিতে চাই। স্যার, বর্তমান চিকিৎসা ব্যবস্থায় এআইর প্রয়োগ হচ্ছে, আমরা দেখছি। টেলিমেডিসিন তো আগে থেকেই ছিল। তো এই যে প্রযুক্তি নির্ভর চিকিৎসা ব্যবস্থা বা আপনারা যে করছেন, এতে কতটা বদলে যাচ্ছে, মানে স্বাস্থ্য পরিষেবা কতটা বদলে যাচ্ছে দিন দিন বলে মনে করছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2026-এ আমি বলবো একটা খুব ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রাল পার্ট, যেখানে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও বেশি অ্যাকুরেট করতে চাইছি। আমরা মানুষের মাধ্যমে অনেক ভুল হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এরকমভাবে হেল্প করবে যে যেখানে আমরা হিউম্যান মিস্টেকগুলো হচ্ছে বা হিউম্যান
মানে ফলো আপ হতে নাও পারে, সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই ব্যবস্থাগুলোকে ত্বরান্বিতভাবে চিহ্নিত করতে পারে এবং আমাদের ট্রিটমেন্টেও হেল্প করতে পারে। যেখানে সাপোজ আমরা মনে করুন একটা ওষুধ দিচ্ছি, এটার সঙ্গে অন্য ওষুধের কোনো ইন্টারাকশন হচ্ছে কিনা সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আগে থেকেই অ্যালার্ট করতে পারে। তো আগামী দিনে বিভিন্ন ধরনের হেলথ মনিটরস, হেলথ ডিভাইসেস যেগুলো আমাদের হসপিটালেও ইউজ হচ্ছে, সেগুলোর মধ্যেও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করা হচ্ছে। রিসেন্টলি আমরা দেখেছি আমাদের যে অ্যাডভান্স এমআরআই, সিটি সেগুলো আসছে, সেই মেশিনগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এনহান্সড, এবং সেগুলো মানে ইনিশিয়াল স্ক্যানের পরেই, যেখানে আমাদের আগে রিপোর্ট দিতে 3 দিন 4 দিন 5 দিন সময় লাগতো, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করছে সেটাকে ত্বরান্বিতভাবে চিহ্নিত করছে এবং যে রিপোর্টিং পার্সন তার কাজটাকে লাঘব করে দিচ্ছে। তিনি অবশ্যই পুরোটা দেখছেন, কিন্তু তাকে অনেক কিছু ফাইন্ডিংস এবং অনেক কিছু যেই রোগের সমস্যাগুলো সেগুলোর অ্যালার্ম আগে থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্প করছে। তো সেই ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটাকে ত্বরান্বিত করা, পুরো স্পিডটাকে বাড়িয়ে দেওয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুবই গুরুত্ব রয়েছে। তবে তাই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আমরা সব কিছু ছেড়ে দিলে হবে না, সেটা এখনও এত উন্নত নয় যে মানুষকে রিপ্লেস করতে পারে। তো ডাক্তার, নার্সিং স্টাফ এবং হেলথ টেকনিশিয়ান সবাই গুরুত্বপূর্ণ। সবাই কাজটাকে আরও বেশি ইজি করা, আরও বেশি ফাস্ট করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিনেও পালন করবে। স্যার, বর্তমান পৃথিবীতে আমরা দেখছি বিভিন্ন লাইফস্টাইল ডিজিজে মানুষ আক্রান্ত, এবং এই লাইফস্টাইলের জন্য আপনার ডিপার্টমেন্টেও যে হার্টের যে নানান সমস্যা হয়, বলা হয় লাইফস্টাইলের জন্যই হচ্ছে। এখন প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা কতটা সম্ভব, বিশেষ করে আমাদের মতো দেশে, এবং তা করার জন্য কি প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের দেশে প্রতিরোধমূলক ব্যবস্থা খুবই জরুরি, কেননা আমাদের কালচার এবং ফুড হ্যাবিটস সব এখন ওয়েস্টার্নাইজ হচ্ছে। আগামী 10-15 বছরে আরও এটা ওয়েস্টার্নাইজ হয়ে যাবে, যেখানে ফাস্ট ফুডের প্রচলন অনেক বেশি বাড়ছে এবং বেশি সমস্যা হচ্ছে ইয়াঙ্গার জেনারেশন, যারা আরও বেশি ফাস্ট ফুড এবং ফ্রাইড ফুড, মানে কুইক ফুডস যেটা বলি আমরা, সেই ফুডে অভ্যস্ত হয়ে পড়ছে। তো তার ফলে আগামী দিনে হার্টের সমস্যা এবং রক্তনালীর মধ্যে ব্লকেজ, ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো খুবই বাড়বে, এবং সেই ক্ষেত্রে আমাদের খুব সচেতন হতে হবে। খাবার দাবারটাকে যাতে আমরা, আমাদের যে ওল্ড সিস্টেম অফ ফুড ছিল সেটাই কিন্তু অ্যাকচুয়ালি স্বাস্থ্যকর এবং খুবই বেশি মানে হেলথ বেনিফিশিয়াল, কিন্তু এটাকে আমরা ভুলে গিয়ে যখনই আমরা ওয়েস্টার্ন কালচার এবং ওয়েস্টার্ন ফুডস বেশি বেশি মানে আগ্রস্ত হয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সমস্যা আরও বাড়বে। তো সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাটলিস্ট ডেইলি এক্সারসাইজ, টাইমলি স্লিপ যেটা খুব এসেনশিয়াল, এবং তার সঙ্গে ভালো খাবার দাবার। ভালো খাবার দাবার বলতে একটা ডায়েট বা একটা কোনো সিঙ্গেল ডায়েট নয়, এটা হচ্ছে আমাদের ওভারঅল এডুকেশন পার্ট, যেটাতে আমাদের স্বাস্থ্য এবং ফুড এই জিনিসটা নিয়ে নিজেদের পড়াশোনা করতে হবে, নিজেদের কিউরিওসিটি থাকতে হবে। কেউ যদি আসে, আমি যদি একটা ফুড চার্ট দিয়ে দিই, কিন্তু সেই চার্টে সে সারা জীবন খেতে পারবে না। সে 1 মাস খাবে, 15 দিন খাবে, 20 দিন খাবে, 1.5 মাস খাবে ম্যাক্সিমাম, তারপরে বলবে আমার আর ভালো লাগছে না। তো নিজেদের সচেতন হতে হবে এই ক্ষেত্রে। এখন অনলাইন সোর্সেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, তা থেকে সংবাদ মাধ্যম আপনারাও আছেন, যেখানে রিসেন্ট এবং বারবার প্রোগ্রাম করা হচ্ছে, যেখানে খাদ্যে কী কী খাবার, কোন কোন খাবারগুলো ভালো, সেগুলো সম্পর্কে যথেষ্ট নলেজ অ্যাভেলেবেল আছে, কিন্তু নিজের সিক করতে হবে, সেটা নিজেকে বুঝতে হবে এবং নিজের করে ওই খাবারটাকে বানিয়ে নিতে হবে যেটা স্বাস্থ্যসম্মত। স্যার, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। প্রযুক্তি নির্ভর তো আমরা হচ্ছি, কিন্তু কোনো একটা জায়গায় কি আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে যাচ্ছি বলে মনে করেন আপনি? সেটা আমার এতটা ধারণা নয়। অ্যাকচুয়ালি আমরা প্রযুক্তি কেন্দ্রিক হচ্ছি, বাট তার সঙ্গে সঙ্গে মানবিক দিকটাও রয়েছে। বাট প্রতিটা দশকে আমরা দেখব যে আমরা যেভাবে হেলথ কেয়ার বা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যাই, সেটার মধ্যে একটা চেঞ্জেস আসে। যেই চেঞ্জেসগুলো হয়তোবা যারা 15-20 ইয়ার্স আগে স্বাস্থ্য ব্যবস্থাটাকে দেখতেন, সে তার তুলনায় হয়তোবা একটু চেঞ্জ। যেরকম আজকে থেকে 25 বছর আগে মোস্ট অফ দ্য মানে ট্রিটমেন্ট করা হতো ফিজিক্যাল এক্সামিনেশনে, যেখানে ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে দেখে ডাক্তারবাবু ওষুধ লিখে দিতেন, অনেকে ভালোও হতেন, কিন্তু 80% ভালো হলেও 20%-এর সমস্যাটা থেকে যেত, যে সমস্যাটা হয়তো বা ধরা পড়তো না। তো এখনের দিনে যেভাবে WHO আমাদের বলছে যে স্ট্যান্ড উইথ সায়েন্স, যে সায়েন্সের মাধ্যমে, এভিডেন্স বেসড মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখনের দিনে প্রজন্মে কি হচ্ছে যে উই ইনভেস্টিগেট মোর, ইনভেস্টিগেশনগুলো বেশি হচ্ছে। তো সেখানে অনেকের মনে হতে পারে যে আমরা হয়তো বা অনেকটা প্রাযুক্তিক হয়ে যাচ্ছি, তাকে নাকি হিউম্যান টাচটাও চলে যাচ্ছে, কিন্তু নয়। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে 20% যেটা আমরা আগে মিস করে যেতাম, সেটাকে আমরা মিস করতে চাই না। যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকাতে বসেও একটা মানুষ ট্রিটমেন্ট পাবে, সেই পদ্ধতির ট্রিটমেন্টটা একটা গ্রামেও যাতে হয়,
সেটাই হচ্ছে মানে এভিডেন্স বেসড মেডিসিন, যে ওই এভিডেন্স অনুযায়ী আমরা যদি ইনভেস্টিগেট করে প্রপারলি ট্রিটমেন্টটা শুরু করি তাহলে একটা প্রপার ট্রিটমেন্ট প্ল্যান করা যায়। আগের দিনেও অনেক পেশেন্ট ভালো হয়েছে, অনেক ডাক্তারবাবুরাই করেছেন, বাট ইট ওয়াজ ইন্ডিভিজুয়ালাইজ স্কিল বেসড, যে একজন ডাক্তারবাবু খুব ভালো, উনি খুব ভালো চিকিৎসা করেন, কিন্তু একজন ডাক্তারবাবু তো আর 100 জন পেশেন্ট, 200, 1000 পেশেন্টকে সবাইকে ট্রিটমেন্ট করতে পারবেন না। কিন্তু এভিডেন্স বেসড মেডিসিন এটা করছে যে এটা একটা সমানতা এনে দিচ্ছে, যে এই গাইডলাইন অনুযায়ী যদি সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয় মোস্ট অফ দ্য ডক্টরস খুব ভালো চিকিৎসা করবে এবং অনেক বেশি মানুষকে ট্রিটমেন্ট করা যাবে। তো সেটা প্রযুক্তিগতভাবে মানুষের দেখারগতভাবে হয়তো বা লাগতে পারে যে একটু চেঞ্জ ইন প্র্যাকটিস হচ্ছে, কিন্তু লং রানে গিয়ে এটা অনেক বেশি মানুষকে বেনিফিট এনে দেবে। বিশ্ব স্বাস্থ্য দিবসে আমরা যখন স্বাস্থ্য সচেতনতার কথা বলছি তখন নারীরা কতটা স্বাস্থ্য সচেতন এ বিষয়ে নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সৌরিশ দেববর্মা। স্যার, যখন আমরা স্বাস্থ্য সচেতনতার কথা বলি, আজকের পৃথিবীতে নারীরা যেখানে শিক্ষায় অনেকটা এগিয়ে গেছে, তারা কতটা সত্যিকারের স্বাস্থ্য সচেতন? হ্যাঁ, আমি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অবস্টেটিক্স এবং গাইনিকোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। বিশ্ব স্বাস্থ্য দিবস প্রত্যেক বছর 7th এপ্রিল আমরা সেলিব্রেট করি। আপনি যেই কথাটা জিজ্ঞেস করলেন, এখন একজন মহিলার জীবনে প্রথম ডাক্তারের সংস্পর্শে আসে তখনই যখন ওরা প্রেগনেন্ট হয়। এখন অনেক কিছু আমাদের শারীরিক সমস্যা থাকতে পারে যেগুলো অন্য কোনো সময় হয়তো লুকিয়ে থাকে। ফর এক্সাম্পল আমি বলছি, যেমন কোনো মেয়ের জন্মগতভাবে হার্টে প্রবলেম আছে, মানে জন্মগতভাবে হার্টে অনেক সময় আপনারা শুনেছেন হয়তো যে ছিদ্র আছে। তো এই ছিদ্রটা কখনোই ডায়াগনোস হবে না যতক্ষণ না ও ডাক্তারের কাছে গেছে। ওর হয়তো কিছু কিছু শারীরিক সমস্যা হতে পারে, কিন্তু ওরা বেসিক্যালি মানে নেগলেক্ট করে। কিন্তু যখন প্রেগনেন্সি হয় তখন ওরা ডাক্তারের কাছে আসে, তখনই ওরা জানতে পারে যে ওর হার্টে কিছু সমস্যা আছে। কথাটা বলার অর্থ হচ্ছে, প্রেগনেন্সির সময় যে চেক আপটা হয় সেটা একজন মহিলার জীবনের অনেক কিছুই বদলে দিতে পারে। অর্থাৎ আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো বলছেন যে আজকে মহিলারা অনেক এগিয়ে গেছে। আমাদের দেশে এবং বিদেশের কথা আমি কিছু বলছি আপনাদের। যেমন বিদেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেনে গেছি। ওইখানের স্বাস্থ্য পরিষেবা আমি দেখেছি। ওইখানে একটা জিনিস বলে ওরা প্রি কনসেপশনাল কাউন্সেলিং, মানে প্রেগনেন্সি আসার আগেই ওরা মহিলারা নিজের থেকেই যায়, গিয়ে জিজ্ঞেস করে, যে ডাক্তারের সঙ্গে সলা পরামর্শ করে যে আমি প্রেগনেন্সি নিতে চাইছি, আমার কি কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, আমার কিছু প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে কি না, আর আমার কি কি টেস্ট করতে হবে, এগুলো ডিসকাস করে। তো প্রি কনসেপশনালি দেখা যায় অনেক কিছুই আমরা দেখতে পারি যে মহিলার মধ্যে কিছু হয়তো কোনো ভিটামিনের কম আছে শরীরে, কোনো রক্ত কম আছে, অথবা কোনো রকম এই যে বললাম হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস থাকতে পারে, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে। তো এগুলো তখনই আমরা যাচাই করে নিতে পারি। এবং ও প্রেগনেন্সি অবশ্যই নেবে, কিন্তু প্রেগনেন্সিতে যদি কোনো সব প্রেগনেন্সি যদি মানে কমফোর্টেবলি একদম যাওয়া উচিত, তাহলে কি কি করতে সেই পরামর্শ আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে প্রিভেন্টিভ মেডিসিন আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই, আমাদের ভালো থাকার জন্য অনেকটাই জরুরি, এবং এটা আমাদের সবাইকে ফলো করা উচিত। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকের তারিখে দাঁড়িয়ে যখন প্রযুক্তি নির্ভর এতটাই চিকিৎসা জগৎ এগিয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কী ধরনের চ্যালেঞ্জ চিকিৎসক এবং রোগীদের মধ্যে সম্পর্কের মধ্যে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন আপনারা, এবং সেটা ওভারকাম করার জন্য কী করা প্রয়োজন বলে আপনি মনে করেন? অবশ্যই প্রযুক্তিগতভাবে এখন এআইয়ের যুগ। এআই দিয়ে আমরা অনেক কিছুই আমরা
প্ল্যান প্রোগ্রাম করতে পারছি যে কিভাবে একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, তার কি কি সমস্যা হতে পারে, আমরা এআইয়ের মাধ্যমে আমরা আগে এটাকে মানে একটা শিডিউল প্ল্যান করে নিতে পারি, এবং কি কি আমাদের স্ক্রিনিং করার দরকার, কি কি ব্লাড টেস্ট করার দরকার, কি হতে পারে, এগুলো আমরা এআইয়ের মাধ্যমে আমরা একটা সুন্দর পরিকাঠামো তৈরি করে ফেলতে পারি। আমার বলার ক্ষেত্রে যেটা আমি বলছি যে মানে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, মানে রোগ আসার আগেই আমরা রোগকে কিভাবে প্রতিরোধ করতে পারবো, সেগুলো আমরা এই যে বললাম এআই আমরা একটা পেশেন্টের ডিটেলস আমরা এআই কম্পিউটারে আমরা দিলাম। একটা পেশেন্ট, ধরুন একজন পুরুষ মানুষ, 20 বছর বয়স, এখন ওর সমস্ত রকমের, ওর জন্ম থেকে জন্মের আগে কি তথ্য ছিল, জন্মের সময়, ও জন্মের আগে ওর মার গর্ভে কেমন ওর পরিস্থিতি ছিল, জন্মের পরে ওর সঙ্গে কি কি হয়েছে, এখন অবধি কি কি হয়েছে, এগুলো সমস্ত তথ্য আমরা যদি এআই দেই, এবং ওর পারিবারিক কোনো রোগ আছে কি না বা ভবিষ্যতে ওর চান্স কতটুক, ওই এআই মডেলে দিলে আমরা এটা একটা বেরিয়ে যেতে পারে আমাদের কাছে একটা তথ্য, একটা শিটে, A4 শিটে আমাদের সমস্ত তথ্য এসে পড়তে। আমরা ওই লোকটাকে আমরা বলতে পারি তোমার ভবিষ্যতে এগুলো হতে পারে, তো তোমার কি কি প্রিকশন নিতে হয়। তো সুতরাং আমি দেখছি যত ভবিষ্যৎ আরও দেখছি যে প্রযুক্তির মাধ্যমে আমাদের স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য দুটোই আমরা পেতে পারি, অ্যাচিভ করতে পারি। সুস্থ থাকার জন্যে সুস্থ শরীরই নয়, সুস্থ মনও প্রয়োজন। তাই শারীরিকভাবে যেমন সুস্থ থাকা প্রয়োজন, ঠিক তেমনি মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের বলছে আমরা কি করে সুস্থ থাকতে পারি। বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের উৎসাহিত করে আগামী দিন প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিয়ে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি এবং অন্যকেও সুস্থ রাখতে পারি।